গল্পের শুরুতে দেখা যায় একটা রাজাকে তো হাতি দৌড় করিয়েছে। রাজাটা দৌড়াচ্ছে আর মনে মনে বলছে, আমি আরশিনগরের রাজা সমস্ত সঙ্গীদের থেকে আলাদা হয়ে গিয়ে এখন কি শেষমেশ এই হাতির কাছে নিজের প্রাণ দেব? আজকে এই মত্ত হাতি মনে হচ্ছে আমার প্রাণ না নিয়ে থামবে না। এসব কথা বলতে বলতে রাজা যখনই ছুটে ছুটে পালাচ্ছিল তখনই রাজা হোঁচটকে মাটিতে পড়ে যায়। এবার হাতিটা তো রাজার দিকে এগিয়ে যাচ্ছে। রাজা তো এবার খুব ভয় পেয়ে গেছে। রাজা তো ভেবেই নিয়েছে যে আজকেও হাতির হাতেই প্রাণ দিল। হাতিটা তো এবার রাজার দিকে তেড়ে তেড়ে আসছে মারবে বলে। ঠিক তখনই দেখা যায় কোনো একটা মেয়ে এসে যেন হাতিটার সামনে একটা গাছ কেটে ফেলে দেয় আর রাজাটাকে বাঁচিয়ে নেয়। রাজা মেয়েটাকে বলছে, কে তুমি? মত্ত হাতির সঙ্গে লড়াই করার সাহস দেখালে? মেয়েটার মুখটা তো প্রথমে ঢাকা ছিল, রাজাটা বুঝতেই পারছিল না। এরপর হঠাৎই মেয়েটার মুখ থেকে কাপড়টা সরে যায়। সেই মেয়েটা ছিল আসলে খোক্কস রানী জটিলা। ছদ্মবেশ নিয়ে রাজার সামনে দাঁড়িয়ে আছে। ওর দিকে দেখা যাচ্ছে রূপমতী, দেবদত্ত, অরু, অভিরাজ সকলে মিলে তো একটা নতুন রাজ্যে গিয়ে পৌঁছায়। চারিদিকে শুধু ধু ধু করছে। অরু রূপমতীকে বলছে, ওরে বাবা, এ আবার কি রাজ্য? চারিদিকে কোনো কিছু নেই, শুধু ধু ধু করছে। এবার আমরা কোন দিকে যাব? অভিরাজ তখন বলছে, বাবারে বাবা, এত চড়া রোদ্দুর আর এখানে তো কোনো রাজ্যও দেখতে পাচ্ছি না। ঠিক তখনই রূপমতী সামনে একটা বড় দরজা দেখতে পায়। রূপমতী সকলকে বলছে, ওই দেখো সামনে একটা বড় দরজা দেখা যাচ্ছে, হতে পারে ওটাই পরের রাজ্যের প্রবেশস্থান। মানে রূপমতীরা এখনো অন্য রাজ্যে এসে পৌঁছায়নি, শুধুমাত্র অন্য রাজ্যে যাওয়ার জন্য যে দরজাটা দরকার সেই দরজার সামনে এসেছে। এরপর রূপমতী যখনই ওই দরজাটার সামনে যেতে যাবে, দেবদত্ত তো রূপমতীর হাতটা ধরে নেয়। রূপমতীকে বলছে, আমি কিছুতেই তোমাকে ওই বিপদের সামনে যেতে দেব না। রূপমতী তখন দেবদত্তকে বলছে, কেন আমাকে যেতে দেবে না কেন? বিপদ হলে আমার হবে, তুমি কেন আমাকে পথ আটকাচ্ছ? দেবদত্ত তখন বলছে, তুমি এরকম কথা বলতে পারলে আমি কবে তোমাকে এরকম বিপদের মধ্যে ঠেলে দিয়েছি? এরপর রূপমতী আর দেবদত্ত তো খুব ঝগড়া করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অভিরাজের পায়ের ভেতরে তখনই দেখা যাচ্ছে গরম বালি ঢুকে গেছে। অভিরাজের পায়ে তো পুরো ফসকা পড়ে গেছে। অভিরাজ এবার রূপমতী আর দেবদত্তকে বলছে, তোমরা এরকমভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে তো, ঝগড়া করবে তো? আমি তাহলে একাই চলে যাচ্ছি ওই দরজার কাছে। এই বলেই অভিরাজ একা একা হাঁটতে থাকে আর দরজার সামনে যেতে থাকে। রূপমতী তো আর দেবদত্ত তো চিৎকার করছে, অভিরাজকে ডাকছে, বলছে, অভিরাজ তুমি একা একা যেও না, অভিরাজ দাঁড়াও। অভিরাজ তো কারোর কোনো কথাই শুনছে না, দরজার সামনে চলে যায়। অভিরাজ এবার যখনই দরজাটার গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা ঘূর্ণিঝড় এসে অভিরাজকে উড়িয়ে নিয়ে চলে যায়। দেবদত্ত, রূপমতী আর অরু তো এই ঝড়ের গতিতে উড়ে পড়ে যায়। দেবদত্ত সকলকে চিৎকার করে বলছে যে এবার অভিরাজের কি হবে? অভিরাজকে তো ওই বালি ঘূর্ণি উড়িয়ে নিয়ে চলে গেল, আমরা এবার অভিরাজকে বাঁচাবো কি করে? রূপমতী তখন বলছে, কি আছে ওই দ্বারের পেছনে? এটা কোন রাজ্য আর কি এর রহস্য? অপরদিকে দেখা যাচ্ছে তিনটে মেয়েকে তো কোনো একটা ঘরে যেন বন্দি করে রেখে দেওয়া হয়েছে। হঠাৎই সেখানে একটা কালো আত্মা ছায়া এসে দরজাটা খুলে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই একটা মায়া করে ওই তিনটে মেয়ের চোখ খুলে দেয়। মেয়ে তিনটে তো ওই কালো ছায়াটাকে দেখেই তো চিৎকার করছে, বলছে, বাঁচাও আমাদের, বাঁচাও। কালো ছায়াটা তো খুব জোরে জোরে চিৎকার করছে, দেখে মনেই হচ্ছে যে ও ওই তিনটে মেয়ের ক্ষতি করতে এসেছে। অপরদিকে দেখা যাচ্ছে রূপমতী তো এবার খুব চিন্তায় পড়ে গেছে। রূপমতী সকলকে বলছে, এবার আমি কি করে অভিরাজকে উদ্ধার করব? কোথায় নিয়ে গেল ওকে ঘূর্ণি? ঠিক তখনই দেখা যায় সেখানে ওই বালি ঘূর্ণি আবারও উড়ে উড়ে চলে আসে। রূপমতী তো বালি ঘূর্ণিকে আগে থেকে দেখতে পেয়ে যায়। বালি ঘূর্ণিটা তো অরুর দিকেই ছুটে ছুটে আসছে। রূপমতী তো চিৎকার করে অরুকে বলছে যে, অরু তুই পালা, তোর দিকে বালি ঘূর্ণি তেড়ে আসছে। অরু তো পালানোর আগেই ঘূর্ণিঝড় অরুকে উড়িয়ে নিয়ে চলে যায়। দেবদত্ত তো চিৎকার করে বলছে যে, এটা আমাদের সঙ্গে কি হচ্ছে? ওই বালি ঘূর্ণি সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কেন? বালি ঘূর্ণি দেখা যাচ্ছে এবার দেবদত্ত আর রূপমতীকেও উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ছুটে ছুটে আসছে। রূপমতী আর দেবদত্ত তো একটা পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। দেবদত্ত রূপমতীকে বলছে, এই বালি ঘূর্ণি তো এবার আমাদেরকেও গ্রাস করবার জন্য ছুটে আসছে। রূপমতী তখন বলছে যে ওই দরজাতেই অভিরাজের হাত দেওয়াতেই এই সমস্যাটা হয়েছে, কিন্তু ওই দ্বার খোলার তো কিছু না কিছু নিয়মাবলী থাকবেই, যার সাহায্যে আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। দেবদত্ত তখন রূপমতীকে বলছে, হ্যাঁ নিশ্চয়ই কোনো উপায় থাকবে, তাই জন্য বলছি আমাদের দুজনকে দুদিকে যেতে হবে। আমি এই ঘূর্ণি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, তুমি দ্বার খোলার চেষ্টা করো, কেমন? রূপমতী তো কিছুতেই রাজি হচ্ছে না, বলছে, এমনিতেই অরু আর অভিরাজকে আমরা হারিয়ে ফেলেছি, তার মধ্যে যদি তুমি চলে যাও, একদম নয়, এই রিস্ক আমি নিতে পারবো না, তুমি কিছুতেই যাবে না। দেবদত্ত তখন বলছে, আমি নিজের খেয়াল রাখতে পারবো। রূপমতী, তুমি মনে রেখো, তুমি ছাড়া আমাদের এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে ভরসা করি, বিশ্বাস করি আমি নিজের থেকেও বেশি। তুমি একটা জিনিস মনে রেখো, যাই ঘটে যাক না কেন, আমার বিশ্বাস ভালোবাসা তোমার প্রতি কখনো কমবে না।
যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে আর বুদ্ধি করে। এরপর দেবদত্ত রূপমতির হাতে নিজের তীর আর ধনুকটা তুলে দেয়। রূপমতি এবার নিজের তরোয়ালটা দেবদত্তের হাতে তুলে দিচ্ছে। এরপর দেবদত্ত চলে যায় ঘূর্ণির দৃষ্টি আকর্ষণ করতে, মানে ঘূর্ণিকে দৃষ্টি ভঙ্গ করতে। আর রূপমতি চলে যায় দ্বারের পেছনে, মানে দরজাটা কিভাবে খুলবে সেটার উপায় খুঁজতে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের রূপমতির এপিসোডগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।